স্বাগত। এখন দুপুরে পুরো আয়োজন জোরের সঙ্গে রয়েছে আমরা দুজন, আমি তানজিলা খান মিম এবং আমি তাসওয়ার নাফি। ওয়ার্ল্ড ব্যাংকের ঋণ মানে হচ্ছে ইট হেল্পস বাংলাদেশ ইকোনমি ইন এ বিগার ওয়ে। সব মিলে $2 বিলিয়ন এডিশনাল আর $1.5 বিলিয়ন আগের প্রোগ্রামিংই ছিল, এটাকে রিপারপাস করে এটা এখানে আনা হয়েছে। নেপালের প্রাইম মিনিস্টারের সাথে কথা বলেছেন কেপি শর্মা ওলি, ওয়াং ই, চায়নার ফরেন মিনিস্টার। এই তিনটা মিটিং আমি বলবো যে খুবই সাকসেসফুল মিটিং। যারা গুমের শিকার হয়েছে বা এক্সট্রা জুডিশিয়াল কিলিংয়ের শিকার হয়েছে তাদের ব্যাপারে যাতে জাস্টিস অ্যান্ড অ্যাকাউন্টেবিলিটি এটা এনশিওর করা হয়। We are very keen to improve relationship between the two brotherly countries, and we look forward to increasing cooperation on all levels between Bangladesh and Pakistan. নাফি, জাতিসংঘে প্রধান উপদেষ্টার সঙ্গে বৈঠকে বাংলাদেশ পুনর্গঠনে $3.5 বিলিয়ন ঋণ সহায়তা প্রতিশ্রুতি বিশ্বব্যাংকের। পাশাপাশি মানবাধিকার কমিশন, চীন, পাকিস্তান, নেপাল ও দক্ষিণ আফ্রিকার সাথেও দ্বিপাক্ষিক বৈঠক। অন্যদিকে সম্পর্কে নতুন অধ্যায় রচনা করতে চায় পাকিস্তান, আর চীনের আগ্রহ জ্বালানি আর অবকাঠামো খাতে। আর প্রতিটি গুমের ঘটনা তদন্ত করতে চায় মানবাধিকার কমিশন। এ নিয়ে এখন দুপুরে রয়েছে বিস্তারিত। বিদ্যুৎ নেব, মিটার থাকবে, মিটারের এগেনস্টে যা চার্জ আছে এটাই দেবো। এই শর্তেই ক্যাপাসিটি পেমেন্ট দিয়ে আজকে আরও পাওয়ার স্টেশন বসানোর প্রোগ্রাম ছিল। এখন এটা ফার্স্ট থিং হচ্ছে আমার আর কোনো উৎপাদন সক্ষমতা আমার অনেক বেশি, আমার আর দরকার নেই। চুক্তি অনুযায়ী আমাদের ক্যাপাসিটি চার্জ দিতে হয়েছে এবং যেটার আর্থিক দায়, এই ক্যাপাসিটি চার্জ দেওয়ার জন্য কিন্তু আপনার জেনারেশন কস্ট বেড়ে যাচ্ছে। আইন লঙ্ঘন করে একটা গ্রুপকে বা একটা অংশকে বেনিফিট দেওয়া হয়েছে, তাদের লুণ্ঠনের ক্ষেত্র যে চুক্তি উন্মোচন করেছে সে চুক্তি বাতিলযোগ্য এবং সে চুক্তি বাতিল জনগণের স্বার্থ সংরক্ষণ হয়েছে, জনগণ বাতিল করে নিয়ে আসবে। আমরা দেখছিলাম যে ছোট বড় শতাধিক বিদ্যুৎ কেন্দ্রের ক্যাপাসিটি চার্জের আড়ালে লুটপাটের মহোৎসব এবং 1.5 দশকে ক্যাপাসিটি চার্জ প্রায় 1.5 লাখ কোটি টাকা। যদিও সেই অনুযায়ী কিন্তু বিদ্যুৎ মেলেনি। স্বচ্ছতার ভিত্তিতে জ্বালানি নিরাপত্তা নিশ্চিতের তাগিদ। এখন দুপুরে এ নিয়েও রয়েছে প্রতিবেদন। তবে শুরুতে জাতিসংঘের মূল পর্বের দ্বিতীয় দিনের কর্মসূচির খবর। দেশ পুনর্গঠনে এবার $3.5 বিলিয়ন ঋণ সহায়তার প্রতিশ্রুতি পেল বাংলাদেশ, যা দেবে বিশ্বব্যাংক। এদিকে বিদ্যুৎ, জ্বালানি ও অবকাঠামো উন্নয়নে বিনিয়োগ বাড়ানোর আশ্বাস চীনের। আর পাকিস্তানের প্রধানমন্ত্রীর সাথে দ্বিপাক্ষিক বৈঠকে সার্ককে পুনরুজ্জীবিত করার বার্তা দিয়েছেন ডক্টর ইউনূস, যেখানে শেহবাজ শরীফ দুই দেশের মধ্যে নতুন সম্পর্কের পৃষ্ঠা খোলার আহ্বান জানান। আর বাংলাদেশ সংঘটিত প্রতিটি গুমের ঘটনা তদন্তে প্রয়োজনে আয়নাঘর পরিদর্শনের আগ্রহ প্রকাশ করেছে জাতিসংঘ মানবাধিকার কমিশন। জাতিসংঘ সদর দপ্তর থেকে আরো জানাচ্ছেন মাহমুদ রাকিব। ৭৯তম জাতিসংঘ সাধারণ পরিষদ অধিবেশনের মূল পর্বের দ্বিতীয় দিন ছিল বাংলাদেশের জন্য প্রাপ্তির দিন। উন্নত দেশ ও বিভিন্ন দাতা সংস্থা প্রধানরা এদিন নানা কিছু দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছেন বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধানকে। সম্মেলনে যোগ দিয়ে দেশের অর্থনীতির চাকা সচল করতে ইউনূস সরকার IMF, বিশ্বব্যাংক ও এডিপির মতো দাতা সংস্থা প্রধানদের সাথে বৈঠক সেরেছেন, যেখানে দাতা সংস্থাগুলো বাংলাদেশে সহায়তা বাড়ানোর প্রস্তাব দিয়েছে। প্রধান উপদেষ্টার প্রেস সচিব বলেন, IMF প্রতিনিধি দল এখন বাংলাদেশ সফরে রয়েছে, আর বিশ্বব্যাংক বাংলাদেশ পুনর্গঠনে এবছর $3.5 বিলিয়ন সহায়তা করছে। বাংলাদেশকে ওয়ার্ল্ড ব্যাংক $3.5 বিলিয়ন এই অর্থ বছরে দিতে পারবে। এটা অনেক টাকা এই জন্য যে বাংলাদেশের যে লিকুইডিটি সাপোর্ট লাগবে বা বাংলাদেশের যে এই পুরো জিনিসটা $3.5 বিলিয়ন তারা ইনভেস্ট করবেন হচ্ছে বাংলাদেশের রিফর্মকে সাপোর্ট করে। এদিন ডক্টর ইউনূস বৈঠক করেন চীনের পররাষ্ট্রমন্ত্রীর সাথে, যেখানে চীন সরকার বাংলাদেশে নতুন করে সৌরবিদ্যুৎ, জ্বালানি ও অবকাঠামো খাতে বিনিয়োগে আগ্রহ দেখান বলে জানান প্রেস সচিব। চায়না অনেকগুলো বিষয়ে বাংলাদেশের সাথে ট্রেড বাড়াতে চায়, বাংলাদেশে ইনভেস্টমেন্ট বাড়াতে চায় এবং বাংলাদেশের সাথে তার যে কম্প্রিহেন্সিভ স্ট্র্যাটেজিক যে পার্টনারশিপ আছে এটাকে আরও সুদৃঢ় করতে চায়। তারা এটাকে খুবই হাই ইম্পর্টেন্স দিচ্ছেন। হ্যাঁ, এই যাতে চাইনিজ কোম্পানিগুলো বাংলাদেশে এসে ইনভেস্ট করে। তাছাড়া এগ্রিকালচার, তাছাড়া এনার্জি, তাছাড়া ইনফ্রাস্ট্রাকচার, এগুলো বিষয়েও তারা ইনভেস্টমেন্ট করতে চায়।
জাতিসংঘের প্রধান উপদেষ্টার সাথে দেখা করেন মানবাধিকার নিয়ে কাজ করা বিভিন্ন সংস্থাও, যেখানে আওয়ামী লীগ শাসন আমলে গুমের বিষয়টি উঠে আসে। প্রত্যেকটি গুমের তদন্ত চেয়ে আয়না ঘরের রহস্য উদ্ঘাটনের কথা জানায় জাতিসংঘ মানবাধিকার কমিশন। যারা গুমের শিকার হয়েছে বা এক্সট্রা জুডিশিয়াল কিলিংয়ের শিকার হয়েছে তাদের ব্যাপারে যাতে জাস্টিস অ্যান্ড অ্যাকাউন্টেবিলিটিটা এটা এনশিওর করা হয়। তো জাস্টিস অ্যান্ড অ্যাকাউন্টেবিলিটির একটা মূল ইস্যু হচ্ছে যে এই যে বাংলাদেশে যে আয়নাঘরগুলো ছিল, হ্যাঁ, এই বিষয় যাতে আরও পরিপূর্ণ তদন্ত হয় এবং এই তদন্তের ফলে যেই সমস্ত জায়গায় আয়নাঘর কীভাবে ওইটা হয়েছে, ওই আয়নাঘরের মানে লোকেশনগুলো কি সেই বিষয়ে এইটার জন্য খুবই একটা ভালো তদন্ত হয়। এদিকে জাতিসংঘ সম্মেলনে মূল পর্বের দ্বিতীয় দিন বাংলাদেশ পাকিস্তান দ্বিপাক্ষিক বৈঠকে সার্ক নিয়ে সুখবর দেন ডক্টর ইউনূস। দক্ষিণ এশীয় আঞ্চলিক রাজনীতি অর্থনীতি আরও শক্তিশালী করতে সার্ককে তিনি পুনরুজ্জীবিত করার কথা বলেন। বৈঠকে পাকিস্তানের প্রধানমন্ত্রী বাংলাদেশের সাথে সম্পর্ক উন্নয়নে পোশাক ও চামড়া শিল্পে বিনিয়োগ করতে আগ্রহ দেখান বলে জানান প্রেস উইং। পাকিস্তান মনে করে যে পাকিস্তানের সাথে আমাদের যে সম্পর্কটা বাইলেটারাল সম্পর্কটা এটা অনেকদিন ধরে ডরমান্ট অবস্থায় আছে। তো এইটাকে রিভাইভ করা, বাইলেটারাল যে কোঅপারেশনের যে ক্ষেত্রগুলো ছিল এই ক্ষেত্রগুলো পুনরায় চালু করা, অর্থাৎ হচ্ছে পিছনের যে স্থবিরতাটা ছিল স্থবিরতাটা কাটিয়ে নতুনভাবে একটু বাংলাদেশের সাথে তারা নানা দিক থেকে নানা ফোরামের সম্পর্কটা শুরু করতে চাচ্ছে। They are very pleasant. We participated yesterday in the section also, and this morning I think our leadership met, and we are very keen to improve relationship between the two brotherly countries, and we look forward to increasing cooperation on all levels between Bangladesh and Pakistan. এছাড়া এদিন নেপাল ও দক্ষিণ আফ্রিকার প্রধানমন্ত্রীর সাথে বৈঠকের পাশাপাশি তথ্য প্রযুক্তি, সামাজিক বাণিজ্য ও জলবায়ু বিষয়ক কয়েকটি অনুষ্ঠানে যোগ দিয়ে বাংলাদেশের সার্বিক চিত্র তুলে ধরেন ডক্টর মোহাম্মদ ইউনূস। কর্তৃত্ববাদী সরকারের ভয়াবহ দুর্নীতি আর হাজার হাজার কোটি টাকা বিদেশে পাচারের কারণে বর্তমানে দেশের অর্থনীতি অনেকটাই ভঙ্গুর অবস্থায় রয়েছে, যেখান থেকে উত্তরণ করবার জন্য চলমান জাতিসংঘ সম্মেলনে সবচেয়ে বেশি গুরুত্ব দিচ্ছেন অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান ডক্টর মোহাম্মদ ইউনূস। তারই অংশ হিসেবে তিনি বিভিন্ন উন্নত দেশ থেকে বাণিজ্যিক বিনিয়োগ ও দাতা সংস্থা থেকে সহজ শর্তে ঋণ পাওয়ার দিকেই নজর দিচ্ছেন। এখন পর্যন্ত যা তিনি বেশ ভালোভাবেই করতে পারছেন বলে মনে করছেন সংশ্লিষ্টরা। মাহমুদ রাকিব, এখন জাতিসংঘ সদর দপ্তর, নিউ ইয়র্ক। জাতিসংঘের চলমান সাধারণ অধিবেশনের আলোচনায় উঠে এসেছে বৈশ্বিক সংঘাত ও যুদ্ধবিধ্বস্ত দেশের সংকট। ৭৯তম অধিবেশনের সবচেয়ে বেশি গুরুত্ব পাচ্ছে মধ্যপ্রাচ্যের চলমান উত্তেজনা, পাশাপাশি জলবায়ু পরিবর্তন, দারিদ্র্য ও বৈষম্যের চ্যালেঞ্জ মোকাবিলায় সহযোগিতার আহ্বান জানিয়েছেন বিশ্ব নেতারা। সাইডলাইনে বিভিন্ন দেশের নেতারা পারস্পরিক সহযোগিতা ও সমস্যা সমাধানে আলোচনা করেছেন। বিস্তারিত জানাচ্ছেন তানভীর জনি। প্রতি বছর সেপ্টেম্বরে জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশন ঘিরে যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্কে একত্রিত হন বিশ্ব নেতারা। বিশ্বের নানা সংকট ও সমস্যার সমাধানে আলোচনা করেন তারা। ৭৯তম সাধারণ অধিবেশনের মূল পর্ব শুরু হয় ২৪ সেপ্টেম্বর। ৬ দিনের এই কর্মসূচি চলবে ৩০ সেপ্টেম্বর পর্যন্ত। এবছর ৮৭ জন রাষ্ট্রপ্রধান ও ৪৫ জন সরকার প্রধান সহ শতাধিক নেতা সাধারণ পরিষদে ভাষণ দেবেন। বিশ্ব নেতাদের আলোচনায় প্রাধান্য পেয়েছে যুদ্ধ সংঘাত বন্ধের ইস্যু। গাজা ইসরায়েলের মধ্যে চলমান যুদ্ধ গত এক বছরে মধ্যপ্রাচ্যের অন্যান্য দেশেও ছড়িয়ে পড়েছে। ফিলিস্তিনিদের পক্ষে ইয়েমেনের হুতি বিদ্রোহীদের ছায়াযুদ্ধে প্রভাব পড়েছে বিশ্ব বাণিজ্যে। সংকট দেখা দিয়েছে পণ্য সরবরাহে। এদিকে হামাস ও হুতি বিদ্রোহীদের পর ইরান সমর্থিত হিজবুল্লাহ গোষ্ঠীর সঙ্গে সংঘাতে জড়িয়েছে ইসরায়েল, যা দেশটিকে সংকটের মুখে ফেলেছে। অবিলম্বে যুদ্ধবিরতি কার্যকর করে উভয় পক্ষকে কূটনৈতিক সমাধানের পথে আসার জন্য আহ্বান জানিয়েছে ফ্রান্স ও যুক্তরাষ্ট্র সহ বিশ্ব নেতারা। مع اللجوء إلى وسائل وآليات جديدة لا سيما إلكترونية لإلحاق الأذى بأبناء شعبي. إن المعتدي يزعم أنه لا يستهدف إلا المسلحين والسلاح.
মধ্যপ্রাচ্যে সহিংসতা বন্ধে জাতিসংঘ সাধারণ পরিষদে আহ্বান জানিয়েছেন বিশ্ব নেতারা। চলমান যুদ্ধ বিশ্ব শান্তির জন্য হুমকি হয়ে দাঁড়িয়েছে বলে মন্তব্য করেছেন সংস্থার মহাসচিব। এছাড়া যুদ্ধ ও জাতিগত সংঘাতে মানবিক সংকটের মধ্যে পড়েছে সুদান, মিয়ানমার সহ বেশ কিছু দেশ। যুদ্ধবিধ্বস্ত দেশগুলোর সহায়তায় এগিয়ে আসার আহ্বান জানান নেতারা। Gaza is a non-stop nightmare that threatens to take the entire region with it. Look no further than Lebanon. We should all be alarmed by the escalation. Lebanon is at the brink. The condition in refugees camps also are unforgiving. Young mothers are desperate for help. Newborns are struggling to stay alive. এদিকে রাশিয়া ইউক্রেন যুদ্ধে নানামুখী সংকটের মুখে পড়েছে ইউরোপের বিভিন্ন দেশ। 2 বছরের বেশি সময় ধরে চলা যুদ্ধে এখনো কোনো সমাধান আসেনি। সাধারণ পরিষদের অধিবেশনে আবারও পশ্চিমা নেতারা ইউক্রেনের পাশে দাঁড়িয়েছে। যুক্তরাজ্য, যুক্তরাষ্ট্র সহ ইউরোপীয় ইউনিয়ন ইউক্রেনের জন্য তাদের সহায়তার হাত আরও প্রসারিত করেছে। We stand with Ukraine now and in the future. That starts on the battlefield. I'm determined to ensure that Ukraine has what it needs to prevail in its fight for its survival. বর্তমান বিশ্বে জলবায়ু পরিবর্তন বড় ইস্যু হয়ে দাঁড়িয়েছে। সম্প্রতি বিশ্বের বিভিন্ন দেশ বন্যা, খরা, দাবানল ও অতিবৃষ্টির কবলে পড়েছে। বাস্তুচ্যুত হয়েছে কোটি কোটি মানুষ। বৈশ্বিক যুদ্ধ ও সংঘাতে অর্থনৈতিক সংকটে পড়েছে বহু মানুষ। বৈষম্য বেড়েছে কয়েক গুণ। এসব চ্যালেঞ্জ মোকাবেলায় সাধারণ পরিষদে আন্তর্জাতিক সহযোগিতার আহ্বান জানান নেতারা। এছাড়া সাধারণ পরিষদের বাইরে সাইডলাইনে পারস্পরিক সহযোগিতা ও সমস্যা সমাধানে বৈঠক করেন বিভিন্ন দেশের সরকার প্রধান। তানভীর জানি, এখন বিশ্ব। 2009 থেকে 24 সাল পর্যন্ত দেশে পাওয়ার প্ল্যান্ট নির্মাণ হয়েছে 125টি। সরকারকে ক্যাপাসিটি চার্জ গুনতে হচ্ছে প্রায় 1.5 লাখ কোটি টাকা। বিদ্যুৎ পুরোপুরি ব্যবহার না হলেও চুক্তির আওতায় ক্যাপাসিটি চার্জ গুনতে হবে আরও 1 যুগ। আওয়ামী সরকারের আমলে যে লুটপাটের সাম্রাজ্য গড়ে উঠেছে সেখানে থেকে বের হয়ে জ্বালানি নিরাপত্তা নিশ্চিত করতে শক্ত নীতিমালা তৈরির পরামর্শ জ্বালানি সংশ্লিষ্টদের। বিস্তারিত জানাবেন মাছার মাহমুদ। 2009 সালে দেশের 27টি পাওয়ার প্ল্যান্ট থেকে বিদ্যুৎ উৎপাদনের সক্ষমতা ছিল প্রায় 5000 মেগাওয়াট, যে সেবার আওতায় ছিল মোট জনসংখ্যার 47%। সরকার গঠনের ওই সময়ে আওয়ামী লীগের সবচেয়ে বড় ইশতেহার ছিল শতভাগ বিদ্যুতায়ন। 3 মেয়াদের ক্ষমতায় বাস্তবায়ন হয়েছে গোজামিলের ইশতেহার। 125টি পাওয়ার প্ল্যান্ট নির্মাণের আড়ালে লুটপাটের অভিযোগ হাজার হাজার কোটি টাকা। বিদ্যুৎ উন্নয়ন বোর্ড বলছে বর্তমানে 152টি পাওয়ার প্ল্যান্ট থেকে গ্রিড নন গ্রিড বিদ্যুৎ উৎপাদন সক্ষমতা 31,500 মেগাওয়াট। অথচ প্রচণ্ড গরমেও দেশে বর্তমানে বিদ্যুতের সর্বোচ্চ চাহিদা দাঁড়ায় 18,000 মেগাওয়াটে। 13,000 মেগাওয়াট বেশি উৎপাদন সক্ষমতা থাকলেও লোডশেডিং করতে হয় অন্তত 1.5 থেকে 2,000 মেগাওয়াট। 2008-9 থেকে 2023-24 অর্থবছর পর্যন্ত দরপত্র ছাড়াই লাইসেন্স দেওয়া হয়েছে এসব বিদ্যুৎ প্রকল্পের। অবকাঠামোগত ব্যয় ধরা হয়েছে ইচ্ছেমতো, দফায় দফায় হয়েছে চুক্তি নবায়ন। আবার নির্মাণ ব্যয়ের 75% পর্যন্ত নেওয়া হয়েছে ব্যাংক ঋণ। পিডিবির তথ্য বিশ্লেষণে দেখা যায় 2008-9 অর্থবছরের ক্যাপাসিটি চার্জ ছিল 1,500 কোটি টাকা। 11-12 অর্থবছরে 5,000 কোটি, 19-20 অর্থবছরে 11,000 কোটি, 22-23 অর্থবছরে 17,788 কোটি 42 লাখ ও 23-24 অর্থবছরে 28,000 কোটি টাকা। আর চলতি অর্থবছরে 30,000 কোটি টাকা বাজেট রয়েছে এ খাতে। সব মিলিয়ে গত 16 বছরে রেন্টাল, কুইক রেন্টাল ও আইপিপিগুলোকে ক্যাপাসিটি চার্জ হিসেবে ডলার ও তার সমমূল্যের টাকায় দেওয়া হয়েছে প্রায় 1,36,000 কোটি টাকা, যার বড় একটি অংশ চলে গেছে দেশের বাইরেও। হাসিনা সরকারের পতনের পর রাষ্ট্র পরিচালনায় এসে বিদ্যুৎ ও জ্বালানি দ্রুত সরবরাহ বৃদ্ধি বিশেষ বিধান 2010 বাতিল করে অন্তর্বর্তী সরকার। এতে বাতিল হয় আলোচনার পর্যায়ে থাকা অন্তত 78 প্রকল্প। তবে ইতিমধ্যে যেসব প্রকল্পে বড় বিনিয়োগ হয়ে গেছে সেসব প্রকল্পে পর্যালোচনার সুযোগ রেখেছে সরকার। জ্বালানি সংশ্লিষ্টরা বলছেন, জ্বালানি নিরাপত্তা নিশ্চিত না করে বরং লুটপাটের রাস্তা তৈরি করতে ভুল পরিকল্পনায় এগিয়েছে বিগত সরকার। নো ইলেকট্রিসিটি, নো পেমেন্ট। বিদ্যুৎ নেব, মিটার থাকবে, মিটারের এগেনস্টে যা চার্জ আছে এটাই দেবো। একটাই উদ্দেশ্য, সে যাদেরকে টাকা দিচ্ছে তাদের থেকে বকরা সে পাবে। এই শর্তেই ক্যাপাসিটি পেমেন্ট দিয়ে আজকে
আরও পাওয়ার স্টেশন বসানোর প্রোগ্রাম ছিল। এখন এইটা ফার্স্ট থিং হচ্ছে আমার আর কোনো উৎপাদন সক্ষমতা আমার অনেক বেশি, আমার আর দরকার নেই। জ্বালানি পরিকল্পনা এবং বাস্তবায়নে ভ্রান্ত কৌশল এবং ভ্রান্ত পরিকল্পনার জন্যই আজকের এই সংকট সৃষ্টি হয়েছে, যার জন্য প্রচুর প্ল্যান্টকে বসায় রাখতে হয়েছে এবং চুক্তি অনুযায়ী আমাদের ক্যাপাসিটি চার্জ দিতে হয়েছে, এবং যেটার আর্থিক দায় এই ক্যাপাসিটি চার্জ দেওয়ার জন্য কিন্তু আপনার জেনারেশন কস্ট বেড়ে যাচ্ছে। অন্তর্বর্তী সরকার দায়িত্ব নেওয়ার পর বিশেষ আইন 2010 পর্যালোচনায় গঠন করা হয়েছে জাতীয় কমিটি। ইতিমধ্যে বিদ্যুৎ বিভাগের কাছে এই আইনের অধীনে সব প্রকল্পের বিস্তারিত তথ্য চাওয়া হয়েছে। রাষ্ট্রের প্রয়োজনে সব প্রকল্প পর্যালোচনা করে স্থায়ী নীতিমালা তৈরির মাধ্যমে এ খাতের দুর্নীতি বন্ধের উদ্যোগ নেওয়ার পরামর্শ বিশেষজ্ঞদের। এবং আইন লঙ্ঘন করে একটা গ্রুপকে বা একটা অংশকে বেনিফিট দেওয়া হয়েছে, তাদের লুণ্ঠনের ক্ষেত্র যে চুক্তি উন্মোচন করেছে সে চুক্তি বাতিলযোগ্য এবং সে চুক্তি বাতিল জনগণের স্বার্থ সংরক্ষণ হয়েছে, জনগণ বাতিল করে নিয়ে আসবে এবং কনজিউমার অ্যাসোসিয়েশন সেই জনগণের পক্ষে দরকার হলে বাতিল করার জন্য সুপ্রিম কোর্টে যাবে। এবং পাবলিক প্রকিউরমেন্ট অ্যাক্টের অধীনে এই পুরনো চুক্তিগুলোকে পুনর্বিবেচনা করা এবং পার্টিকুলারলি সেই জায়গাটিতে যেখানে ক্যাপাসিটি পেমেন্টের যে বিষয়টি রয়েছে সেই ক্লজটিও আসলে বিবেচনা না করা, নতুন ধরনের যখন পুনর্মূল্যায়ন হবে অর্থনীতির এবং রাজনৈতিক এই বিশেষ সময়ের জন্য সেই ধরনের যৌক্তিকতা আছে। ইতোমধ্যে দ্বিপাক্ষিক চুক্তির আওতায় যেসব বিদ্যুৎ কেন্দ্র চলমান রয়েছে, বিদ্যুতের চাহিদা পুরোপুরি না মিটলেও সরকারকে ক্যাপাসিটি চার্জ টানতে হবে অন্তত 2047 সাল পর্যন্ত। মাজহার মাহবুব, এখন, ঢাকা। স্বল্প সময়ের মধ্যে তারল্য সমস্যা সমাধানের আশ্বাস দিয়েছেন বাংলাদেশ ব্যাংক গভর্নর ডক্টর আহসান এইচ মনসুর। তারল্য সংকট সমাধানে গভর্নরের সঙ্গে সাক্ষাৎ শেষে ন্যাশনাল ব্যাংকের চেয়ারম্যান আব্দুল আওয়াল মিন্টু কথা জানান। তিনি বলেন, দুর্বল ব্যাংকগুলোকে নিজেদের ব্যবস্থাপনার দুর্বলতা ও দ্রুত সমস্যা সমাধানে ব্যবস্থা নেওয়ার তাগিদ দিয়েছেন গভর্নর। এছাড়া তিনি বলেছেন, দুর্বল বা সবল আলাদা করে নয়, বরং এটিকে পুরো আর্থিক খাতের সমস্যা হিসেবে বিবেচনায় নিতে হবে। এখানে সবার সহযোগিতা প্রয়োজন। ব্যাংকগুলোকে যার যে সমস্যা আছে দেশের অর্থনৈতিক খাতিরে, অর্থনৈতিক উন্নয়ন এবং অর্থনৈতিক প্রবৃদ্ধির খাতিরে যতটুকু সাহায্য সহযোগিতা প্রয়োজন সেটা ওনারা করবেন। কিছু কিছু ব্যাংকের এই মুহূর্তে ক্যাশ ফ্লোর সমস্যা আছে, সেই সমস্যাটা সমাধান করবে এবং করার পদ্ধতি উনি বের করছেন এবং উনি এ ব্যাপারে ওয়াকেবল আছেন এবং অত্যন্ত তাড়াতাড়ি এটা করবে। রাজধানীতে টানা বৃষ্টিতে বেড়েছে ভোগান্তি। সকালে গণপরিবহন সংকটে পড়েন চলাচলকারীরা। একই সঙ্গে গুনতে হয় বাড়তি ভাড়া। অনেক এলাকায় তীব্র যানজটে দীর্ঘ সময় অপেক্ষা করতে হয় রাজধানীবাসীকে। আবহাওয়া অফিস জানিয়েছে, মৌসুমী বায়ুর প্রভাবে বৃষ্টিপাত অব্যাহত রয়েছে। শুক্রবার থেকে বৃষ্টির পরিমাণ ধীরে ধীরে কমে যাবে। আরও জানাবেন সাজিদ আরাফাত। কখনো ঝিরিঝিরি, কখনো ঝুম বৃষ্টি। রাজধানীতে এমন বৃষ্টিতে তাপমাত্রা কমলেও চোখে পড়ে ভোগান্তির চিরচেনা চিত্র। বৃষ্টি মাথায় নিয়েই কর্মস্থলের উদ্দেশ্যে রওনা হন বিভিন্ন শ্রেণী পেশার মানুষ। পড়েন যানবাহন সংকট সহ নানা সমস্যায়। পানির জন্য পারন জানা পানির জন্য বলে কি রাস্তা হাঁটা যায়, রিক্সা যাচ্ছে না, পানি জমে আছে। আমি জুতা খুলে পায়ে হেঁটে পানি পার হয়েছি। বৃষ্টিজনিত সমস্যা হয়েছে, মানে চলাচল কষ্ট হয়, ভাড়া ভূতির কম হয়। বিশালের রাস্তাঘাট ভাঙাচোরা, তারপরে চলাচল করতে অসুবিধা হয় সবারই। জলাবদ্ধতা নগরে নতুন নয়। বৃহস্পতিবার সকাল 6টা থেকে দুপুর 12টা পর্যন্ত টানা 43 মিলিমিটার বৃষ্টিতে রাজধানীর বিভিন্ন এলাকায় সৃষ্টি হয় জলাবদ্ধতা। জলজটে ভোগান্তিতে পড়েন নগরবাসী। সমস্যা সমাধানে দীর্ঘমেয়াদী পরিকল্পনার দাবি জানান তারা। ড্রেনগুলো যদি খোলা থাকতো তাহলে মনে করেন যে পানিগুলো জমতো না, আর এই কারণে মনে করেন যে রোডে জ্যাম লাগা জায়গা। একটু যদি আমাদের এগুলা কাজ ভালো করে দেয়, নতুন সরকার আশা করি এগুলো সব করবে। আবহাওয়া অফিস জানিয়েছে, মৌসুমী বায়ুর প্রভাবে বৃষ্টিপাত অব্যাহত রয়েছে। শুক্রবার থেকে বৃষ্টির পরিমাণ ধীরে ধীরে কমে যাবে, পরে বাড়তে পারে তাপমাত্রা। কিন্তু এই বৃষ্টিপাতের ধারা গতকাল 25 সেপ্টেম্বর এবং আজ 26 সেপ্টেম্বর, এই 2 দিনে মোটামুটি এই ধারায় বৃষ্টিপাত হবে। আমাদের প্রেডিকশন অনুযায়ী আগামীকাল থেকে অর্থাৎ 27 সেপ্টেম্বর থেকে আবহাওয়ার যে বৃষ্টির যে ধারা, সেই ধারা অনেকটা উন্নতির দিকে যাবে, অর্থাৎ বৃষ্টিপাতের পরিমাণ অনেকটা কমে যাবে।
তবে যেহেতু বর্ষাকাল বাংলাদেশের উপরে এখন আছে, বিচ্ছিন্নভাবে কোথাও কোথাও হয়তো বৃষ্টিপাত থাকবে, তবে এই ধারায় বৃষ্টিপাত হবে না। সাগরে সৃষ্টি হওয়া লঘুচাপের প্রভাবে ঝোড়ো হাওয়া সহ বৃষ্টিপাতের কারণে সমুদ্র বন্দরগুলোকে ৩ নম্বর এবং নদী বন্দরে ১ নম্বর স্থানীয় সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে। সাজিদ আরাফাত, এখন, ঢাকা। দেশের সিংহভাগ রাজস্ব আহরণকারী প্রতিষ্ঠান এনবিআর এর সার্ভার টানা ৬ দিন অচল থাকাটা নজিরবিহীন ঘটনা বলে মনে করছেন ব্যবসায়ী ও সিএনএফ এজেন্টরা। সার্ভারের সমস্যায় শুধু শুল্কায়ন কার্যক্রম কিংবা পণ্য ডেলিভারি ব্যাহত হচ্ছে না, বিপুল পরিমাণ রাজস্ব আটকে গেছে চট্টগ্রাম কাস্টম হাউসে। এক্ষেত্রে বছরব্যাপী ব্যাপক ভোগান্তির পরেও অ্যাসাকুইডা ওয়ার্ল্ড সার্ভারের ব্যবহার নিয়েও প্রশ্ন তুলেছেন সংশ্লিষ্টরা। দ্রুত সার্ভার ঠিক না হলে আমদানি রপ্তানি বাণিজ্য বিপর্যয়ে পড়ার শঙ্কা ব্যবসায়ীদের। হাজারা শিলু জানাচ্ছেন বিস্তারিত। সফটওয়্যার আপগ্রেডেশনে গেল সপ্তাহের বৃহস্পতিবার অ্যাসাকুইডা ওয়ার্ল্ডের সার্ভার শাটডাউন করে জাতীয় রাজস্ব বোর্ড। নোটিশ ছিল গেল শনিবার বিকেল থেকে অনলাইনে সিস্টেমে স্বাভাবিকভাবে কাজ চলবে, অথচ এখনও ঠিক হয়নি সার্ভার। ৪-৫ মাস আগেও একবার আপডেটের পর অচল হয়ে যায় সার্ভার। তখন একদিন পর সার্ভার ঠিক হলেও টানা ৬ দিন সার্ভার ডাউন থাকার নজির নেই। এ অবস্থায় অনলাইনে আমদানি পণ্যের ঘোষণা, নথি দাখিল ও শুল্কায়নের কাজ করতে গিয়ে চরম ভোগান্তিতে পড়েছেন সিএনএফ এজেন্ট, শিপিং এজেন্ট সহ বন্দর ব্যবহারকারী সব সংস্থা। দেশের সিংহভাগ রাজস্ব আহরণকারী সংস্থা এনবিআর এর সার্ভারের বেহাল দশায় ক্ষুব্ধ বন্দর ব্যবহারকারীরা। বিল অফ এন্ট্রিতে ক্লিক করলে পণ্যের লোকেশন ও এইচএস কোডের ঘরটি উধাও হয়ে যাচ্ছে। কখনো আবার বিল অফ এন্ট্রি ও অ্যাসেসমেন্ট নোটিশে শুল্ক কর পরিবর্তন হয়ে 10 থেকে 11 গুণ বেড়ে যাচ্ছে, যা সংশোধন করতে লাগছে কয়েকদিন। সিএনএফ এজেন্টদের অভিযোগ, রাতে অ্যাসাকুইডা সিস্টেমে কিছু কাজ হলেও দিনভর ফাইল নিয়ে ঘুরেও আমদানি পণ্য চালানের শুল্কায়ন করা যাচ্ছে না। পণ্য এখান থেকে অ্যাসেসমেন্ট হলে জেডিতে ভেরিফাই করতে পারে না, জেডিতে যদি ভেরিফাই করতে না পারে 2-3 দিন যদি ড্যামারিজ খায়, এই কন্টেনার পোর্ট এবং সিমিট ড্যামারিজটা আমদানিকারক বেয়ার করবে। আমদানিকারক বেয়ার করলে সারা বাংলাদেশের মানুষ এটা হতে সাফার করবে জিনিসটা। যখন আমরা রিলোড করতেছি ব্যাপার, যখন শুল্ক সম্পন্ন করা হয় তখন ডিউটি চেঞ্জ হয়ে যাচ্ছে। ডিউটি চেঞ্জ হলে 10 লাখ টাকার ডিউটি 1 কোটি টাকা হয়ে যাচ্ছে। এর কারণে আবার এটা যখন আমরা ডিসি রুমে ঠিক করতে দিচ্ছি তখন ডিসি স্যার রুমেও সার্ভার নাই। আমদানিকারক আর্থিকভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছে, আমরাও আর্থিকভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছি। আমার তথ্য উপাত্ত না থাকার কারণে আমরা মাল ডেলিভারিতে ব্যাঘাত ঘটবে। পরবর্তীতে আমাদের যে বাংলাদেশ ব্যাংকে বিলিমিটি সাবমিট করতে হয় লিয়েন ব্যাংকের মাধ্যমে, তারাও বিলিমিটি আমাদের অ্যাকসেপ্ট করবে না, তখন সংশোধনের প্রশ্ন আসবে। সুতরাং এনবিআর এর আইটি পার্সনকে আমি অনুরোধ করব আপনার মাধ্যমে যে বিষয়টা নিয়ে একটু আন্তরিক হওয়ার জন্য। জবাবদিহিতা না থাকায় এনবিআর এর সার্ভারের এই জটিলতা কাটছে না বলে অভিযোগ ব্যবসায়ীদের। 6 দিনও সার্ভার পুরোপুরি সচল না হওয়ার কারণও খতিয়ে দেখার দাবি তাদের। কি কারণ নষ্ট, কোনো স্যাবোটেজ কিনা, কেউ নষ্ট করেছে কিনা, এটা চলে আসবে, জবাব দিয়ে থাকতে হবে মোট কথা। ব্যবহারের এক যুগেও এই অ্যাসাকুইডা ওয়ার্ল্ড সফটওয়্যারের অনেক মডিউল বাস্তবায়ন করতে পারেনি এনবিআর, বরং সার্ভার জটিলতায় বছর জুড়ে ভোগান্তি পোহাতে হয় চট্টগ্রাম কাস্টমস হাউসকে। এজন্য এনবিআর এর আইটি বিভাগের কর্মদক্ষতা নিয়েও প্রশ্ন তুলেছেন অনেকে। হাজারা শিউলি, এখন, চট্টগ্রাম। চট্টগ্রাম সিটি কর্পোরেশনের অনেক ওয়ার্ডে কাউন্সিলররা দীর্ঘদিন অনুপস্থিত, তাই এসব ওয়ার্ডে নাগরিকদের জন্ম, মৃত্যু, জাতীয়তা ও চারিত্রিক সনদের মতো বিভিন্ন সেবা দেওয়ার ক্ষমতা দেওয়া হয়েছে আঞ্চলিক নির্বাহী কর্মকর্তাদের। তাই দীর্ঘদিনের আটকে থাকা নানা সনদের আবেদন ওয়ার্ড কার্যালয়ে গিয়ে যাচাই বাছাই শেষে নিবন্ধনের কাজ শুরু করেছেন দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তারা। ফয়সাল করিমের প্রতিবেদন। নগরীর 7 নম্বর 16 শহর ওয়ার্ডের কাউন্সিলর 1.5 মাসেরও বেশি সময় ধরে কার্যালয়ে অনুপস্থিত। জন্ম, মৃত্যু বা ওয়ারিশনের মতো গুরুত্বপূর্ণ সনদ নিতে এসে ফিরে গেছেন অনেক বাসিন্দা। জরুরি ভিত্তিতে যাদের সব সনদ দরকার ছিল, আত্মগোপনে থেকে সেসব সনদে স্বাক্ষর করেছেন কাউন্সিলর। এক্ষেত্রে জন্ম সনদ ছাড়া কিছু কিছু সনদ দিয়েছেন সংরক্ষিত মহিলা কাউন্সিলররাও। কিছুটা ভোগান্তি হয়েছে, তারপর উনি যথাসাধ্য চেষ্টা করেছে, উনি ওনার বাসায় বসে বা অন্য স্থান হতে আমাদেরকে যথেষ্ট পরিমাণ সাপোর্ট দিয়েছে, যার কারণে নাগরিক সেবাটা আমরা চালু রাখতে পারছি, আর না হয় পারতাম না। জন্ম নিবন্ধন ছাড়া মোটামুটি ওয়ারিশ সনদ, তারপরে মৃত্যু সনদ
তারপর জাতীয়তা সনদ প্রত্যয়ন থেকে আরম্ভ করে যতগুলো মানে দেওয়ার এখতিয়ার আমাদের আছে সেগুলো আমরা দিয়ে যাচ্ছি। নগরীর ৪১টি ওয়ার্ডের ১৪টি কার্যালয়ে একই অবস্থা। রাজনৈতিক পট পরিবর্তনের কারণে পলাতক জনপ্রতিনিধির অনেকেই অফিস না করায় ব্যাহত হয়েছে গুরুত্বপূর্ণ এসব সেবা। এ কারণে জন্ম মৃত্যু সনদের আবেদন জমে স্তূপাকার ধারণ করেছে। সংকট নিরসনে এসব ওয়ার্ডের সনদ দেওয়ার ক্ষমতা পেয়েছেন কর্পোরেশনের ৩ আঞ্চলিক নির্বাহী কর্মকর্তা। ১৪টি ওয়ার্ডকে ৬টি জোনে ভাগ করে এ দায়িত্ব পালন করছেন তারা। স্থানীয় সরকার বিভাগের সাম্প্রতিক এক প্রজ্ঞাপনে এ ক্ষমতা দেয়া হয় তাদের। গতকালকে ১৩ নম্বর ওয়ার্ডে কাজ করছি এবং যতগুলো পেন্ডিং ছিল আশা করি সবগুলোই আমরা সলভ করছি। আজকে আমি ৭ নম্বর ওয়ার্ডে আসছি, এখানে প্রবলেম সলভ করে আমি ২৬ নম্বর ওয়ার্ডে যাব। তো আশা করি যে জনগণের যে পেন্ডিং কাজগুলো ছিল আমরা খুব শীঘ্রই এটা সমাধান করে ফেলতে পারবো। সনদ দিতে তথ্য যাচাই বাছাইয়ে কর্মকর্তাদের সহায়তা করছেন ওয়ার্ড জন্ম নিবন্ধন কর্মকর্তা ও সচিব। আঞ্চলিক কর্মকর্তা মহোদয় দায়িত্ব পাওয়ার পর থেকে এখনও সাইন করাইতে পারি নাই। ওনার কিছু আইডি পাসওয়ার্ড ক্রিয়েট হওয়ার পরে ওনার আইডি থেকে অনুমোদনের বিষয় আছে, ওই অনুমোদনের জন্য আমরা এগুলো পেন্ডিং রেখে দিয়েছি। ওনার অনুমোদন শেষের পর আমরা প্রিন্ট দিব, তারপর সরকার থেকে সিগনেচার করাই আমরা জনগণকে সরবরাহ করতে পারবো। ৫ তারিখের পর থেকে জন্ম ও মৃত্যু সনদ পেতে দুর্ভোগে পড়েছিল নগরবাসী। নতুন সিদ্ধান্তে সেই দুর্ভোগ লাঘব হওয়ায় সন্তুষ্ট তারা। আগে যদি দিতাম তো মনে করেন 2 দিন বা 1 দিন পরে আমরা পাইতাম, এখন তো মনে করেন অফিসে লোক নেই, এখন পাইতেছি না। এখন আজকে বলছে যে আজকে আসেন তারপরে দেখা যাবে। যদি আসে তাহলে তো আমাদের সবার জন্য ভালো, কাজে আমাদের কাজগুলো তাড়াতাড়ি হবে, আশা করি ভালো কিছুই হবে। অনেক জমা হয়ে গেছিল, এখন আমরা আসছি, এখন আমরা পাওয়াটা শুরু হয়ে গেছে। কর্মকর্তারা জানান, জনপ্রতিনিধিদের অনুপস্থিতিতে নগরের বিভিন্ন ওয়ার্ডে আটকে ছিল হাজারখানেক জন্ম সনদের আবেদন। তবে বুধবার থেকে এসব আবেদনের স্বাক্ষর শুরু হয় কমতে শুরু করেছে ফাইলের স্তূপ। ফয়সাল করিম, এখন চট্টগ্রাম। সরকার রপ্তানির অনুমতি দেবার পর আজ বরিশাল থেকে ভারতে পাঠানো হলো ৩ টন ইলিশ। কাল বা পরশু ভারতের বাজারে পাওয়া যাবে বরিশালের সুস্বাদু ইলিশ। রপ্তানির সুযোগ পেয়ে খুশি ইলিশ রপ্তানিকারকরা। আর অর্থনীতিবিদদের মতে রপ্তানির মাধ্যমে আসবে বৈদেশিক মুদ্রা। একই সঙ্গে সম্পর্ক উন্নয়ন হবে প্রতিবেশী দেশের সঙ্গে। আমিনুল ইসলামের ছবিতে আরও জানাচ্ছেন ফেরদৌস সোহাগ। কেউ ইলিশ মাছে বরফ দিচ্ছেন, কেউ ব্যস্ত প্যাকেট করতে, আবার কেউ কেউ তদারকি করছেন পুরো কার্যক্রম। সব মিলিয়ে ব্যস্ত সময় পার করছেন বরিশালের ইলিশের পাইকারি বাজারের শ্রমিকরা। বুধবার দুর্গাপুজো উপলক্ষে ভারতে ইলিশ রফতানির জন্য বাণিজ্য মন্ত্রণালয়ের অনুমতি পাওয়ার পর থেকেই বরিশালের পোর্ট রোডের ইলিশ মোকামে বাড়ে ব্যস্ততা। বৃহস্পতিবার ভোর থেকে চলছে এসব কার্যক্রম। প্রথম দিনই ট্রাকে করে ভারতে ৩ টন ইলিশ পাঠিয়েছেন বরিশালের রফতানিকারকরা। ভারতের বাজারে বরিশালের সুস্বাদু মিঠা পানির মাছটা পাওয়া যাবে, আমরা ব্যবসায়ীরা খুবই আনন্দিত মাছের রপ্তানি করতে পেরে। বরিশালের বাজারে সাগর ও নদীর ইলিশ মাছ পাওয়া যায়, বিশেষ করে নদীর মাছ পাওয়া যায় একেবারে তাজা, আর এগুলো পাঠানো হয় রপ্তানির জন্য। এ কাজে বাড়তি টাকা পাওয়ার আশায় খুশি শ্রমিকরাও। ইন্ডিয়া মাছ যাচ্ছে আর আমাদেরও কাজ কাম বাড়ছে, এখন আমরা অনেক খুশি। কাম কাজ একটু ভালো হয়, আমরা 2 পয়সা পাই। ভারত ইলিশ মাছ নিলে আমাদের শ্রমিকের কাজ পাওয়া বাড়ে, আমাদের আয় ইনকামটা খুবই ভালো হয়। ইলিশ রপ্তানির ফলে একদিকে বৈদেশিক মুদ্রা অর্জন হবে, অন্যদিকে দুই দেশের সম্পর্ক উন্নয়নে ভূমিকা রাখে বলে মনে করেন অর্থনীতিবিদরা। ভারতের 140 কোটি বাজার আমরা ধরতে পারি, সেক্ষেত্রে ভারতের যে আমাদের যে অর্থনীতি, সেটি আমাদের অর্থনীতিতে গুরুত্বপূর্ণ অবদান রাখবে বলে মনে করি। তাই ইলিশ রপ্তানির যে বিষয়টি, সেটি আমরা যেমন এখন করছি বা আগেও করেছি, বাট এই বিষয়টা আমাদের মাথায় রাখতে হবে যে আমাদের আরও অর্থনৈতিক সম্ভাবনা রয়েছে, সেগুলো আমরা যাতে ভারতের বাজারে নিয়ে যেতে পারি, যাতে করে বাংলাদেশকে আমরা অর্থনীতিতে অনেক বেশি এগিয়ে নিয়ে যেতে পারি। এবার পূজায় ৩,০০০ টন ইলিশ ভারতে রপ্তানির অনুমতি রয়েছে। এর মধ্যে প্রথম দফায় ৪৯টি প্রতিষ্ঠানকে ২,৪২০ মেট্রিক টন রফতানির অনুমতি দিয়েছে বাণিজ্য মন্ত্রণালয়। বরিশাল থেকে প্রথম দিন মাহিমা এন্টারপ্রাইজ ও তানিশা এন্টারপ্রাইজ ভারতে ইলিশ পাঠিয়েছে। 2012 সাল থেকে 2018 সাল পর্যন্ত ভারতে ইলিশ রপ্তানি বন্ধ ছিল। এরপর টানা 5 বছর দুর্গাপুজো উপলক্ষে ভারতে ইলিশ রপ্তানি করেছে বাংলাদেশ। ইলিশ শুধু এখন রপ্তানি পণ্যই নয়, দুদেশের মধ্যে সম্পর্ক উন্নয়নে গুরুত্ব বহন করে। আন্তর্জাতিক অঙ্গনে ইলিশের গুরুত্ব অপরিসীম। ফেরদৌস সোহাগ, এখন বরিশাল।
ডায়মন্ড ওয়ার্ল্ডের ব্যবস্থাপনা পরিচালক দিলীপ কুমার আগরওয়ালকে ছাড়াও কয়েকটি মামলায় আসামিদের আনা হয়েছে আদালতে। এই নিয়ে সবশেষ খবর জানাতে নিম্ন আদালত থেকে আমাদের সঙ্গে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী রাব্বি হোসেন। রাব্বি, আপনার কাছে জানতে চাই, আজ কোন কোন আসামিকে সিএমএম আদালতে তোলা হয়েছে এবং তাদের ব্যাপারে আদালত থেকে এখন পর্যন্ত কোনো নির্দেশনা এসেছেন কিনা? আজকে দুপুরবেলা আদালতে তোলা হয়েছিল ডিএমপির সাবেক ডিসি মশিউর রহমানকে। তাকে ধানমন্ডির একটি হত্যা মামলায় আজকে আদালতে তোলা হয়েছিল। তোলা হওয়ার পর তাকে 10 দিনের রিমান্ডের আবেদন করেছিল পুলিশ। তার রিমান্ডের পরিপ্রেক্ষিতে 7 দিনের রিমান্ড মঞ্জুর করেছে আদালত। পাশাপাশি আদালতে তোলা হয়েছিল যাত্রাবাড়ি থানার ওসি আবুল হাসানকে। তাকেও আদালতে তুলে 2টি মামলায় তাকে আসলে গ্রেপ্তার দেখানো হয়েছে। যাত্রাবাড়ি থানার নতুন একটি মামলায় গ্রেপ্তার দেখানো হয়েছে এবং ইতিমধ্যে এখন আদালতে আছেন ডায়মন্ড ওয়ার্ল্ডের ব্যবস্থাপনা পরিচালক দিলীপ কুমার আগারওয়াল। তিনি এখন তার রিমান্ডের শুনানি চলছে। পুলিশ তার বাড্ডা থানার আরেকটি হত্যা মামলায়, হৃদয় আহমেদ হত্যা মামলায় তাকে 10 দিনের রিমান্ড চেয়েছে পুলিশ। তার রিমান্ডের শুনানি এখন চলছে। আমরা আসলে নিচে অপেক্ষা করছি, কিছুক্ষণের মধ্যে আসলে আরও বিস্তারিত জানা যাবে। এবং আজকে যদি বলে রাখি যে এখানে যে ডিসি যে মশিউর রহমান, তার বিরুদ্ধে কিন্তু প্রথমে 4 সেপ্টেম্বর আদালতে তোলা হয়েছিল প্রথম দিকে। তাকে তখন 7 দিনের রিমান্ডের পরিপ্রেক্ষিতে 3 দিনের রিমান্ড মঞ্জুর করেছিল আদালত এবং এরপরে তাকে আবারও আদালতে তোলা হয়েছিল। রিমান্ড শেষ হওয়ার পর তাকে আদালতে তুলে কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছিলেন আদালত। তবে রিমান্ড শেষ হওয়ার কারণে কারাগার থেকে নতুন করে একই মামলায় সুষ্ঠু তদন্তের স্বার্থে, অর্থাৎ এর আগের যেই তিনি রিমান্ডে ছিলেন সেই রিমান্ডে পরিপূর্ণভাবে এই হত্যাকাণ্ডের ঘটনাটি আসলে তদন্ত হয়নি বা তদন্তে আসলে তার কাছ থেকে কোনো জিজ্ঞাসাবাদ করার কারণে, সঠিক তথ্য না পাওয়ার কারণে নতুন করে আবারও একই মামলায় তাকে আজকে আদালতে তোলা হয়েছে। মশিউর রহমান এবং দিলীপ আগরওয়ালকে, তাদেরকে দিলীপ আগরওয়ালের যে রিমান্ড শুনানি সেটি এখনও চলছে এবং ডিবির যেই ডিসি মশিউর রহমান তাকে 7 দিনের নতুন করে ডিমান্ড মঞ্জুর করেছে আদালত। এবং বলছিলেন তিনি নিজে, মশিউর রহমান আদালতের কাছে যখন তিনি আত্মপক্ষ সমর্পণ করছিলেন তখন তিনি বলছিলেন যে তিনি এই ঘটনার সঙ্গে দায়ী নন, তিনি আসলে এই ঘটনার সঙ্গে যুক্ত নন। যুক্ত না থাকার কারণে তিনি তার নিজেকে নির্দোষ দাবি করেছেন। তবে এখানে যারা বাদীপক্ষের আইনজীবী ছিলেন তারা আসলে বলছিলেন যে এই হত্যাকাণ্ডের সঙ্গে তার সম্পৃক্ততা রয়েছে এবং তিনি নির্দেশদাতা ছিলেন, যেহেতু লালবাগ থানার এই লালবাগ বিভাগের তিনি ডিসি ছিলেন, সেক্ষেত্রে তার সম্পৃক্ততা রয়েছে। এই ছিল আমার কাছে সিএমএম আদালত থেকে সবশেষ খবর। সিএমএম আদালত থেকে আমাদের সঙ্গে সরাসরি যুক্ত হচ্ছিলেন সহকর্মী রাব্বি হোসেন। এবার আন্তর্জাতিক সামরিক বাহিনীর প্রধানের স্থল অভিযান প্রস্তুতির ঘোষণা দেওয়ার পর লেবাননে হামলার তীব্রতা বাড়িয়েছে ইসরায়েল। গেল 6 দিনে মধ্যপ্রাচ্যের দেশটিতে নিহতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে অন্তত 620 জন। এদিকে হিজবুল্লাহ ও ইসরায়েলের মধ্যে সাময়িক যুদ্ধবিরতির আহ্বান জানিয়েছে যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য সহ তাদের মিত্র দেশগুলো। 21 দিনের সাময়িক যুদ্ধবিরতির প্রস্তাব নিয়ে কাজ করছে ফ্রান্স। নাফি আনমার মননের প্রতিবেদনে বিস্তারিত। বর্বরতার সকল মাত্রাকে ছাড়িয়ে যাচ্ছে লেবাননে ইসরায়েলি আগ্রাসন। কেবল বুধবারই মধ্যপ্রাচ্যের দেশটিতে প্রাণ হারিয়েছেন অর্ধশতাধিক লেবানিজ। এতে 6 দিনব্যাপী যুদ্ধে লেবাননে নিহতের সংখ্যা ছাড়িয়েছে 600। হিজবুল্লাহকে ধ্বংসে স্থল অভিযান প্রস্তুতির ঘোষণা দেওয়ার পর সীমান্তবর্তী অঞ্চলে হামলার তীব্রতা বাড়িয়েছে ইসরায়েল। এতে লেবানন জুড়ে বাস্তুচ্যুতের সংখ্যা ছাড়িয়েছে 5 লাখ। যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য ও ফ্রান্সের পর নিজ নাগরিকদের বৈরুত ত্যাগের নির্দেশ দিয়েছে অস্ট্রেলিয়া সরকার। এমন পরিস্থিতিতে হিজবুল্লাহ ও ইসরায়েলের মধ্যে সাময়িক যুদ্ধবিরতির আহ্বান জানিয়েছে যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য সহ 12টি মিত্র দেশ। জাতিসংঘের নিরাপত্তা পরিষদে ফরাসি পররাষ্ট্রমন্ত্রী জানান তার দেশ কাজ করছে 21 দিনের সাময়িক যুদ্ধবিরতি প্রস্তাব নিয়ে। তবে যুদ্ধবিরতি চাইলেও ইসরায়েলের পক্ষেই এদিন সাফাই গায় যুক্তরাষ্ট্র। Even as we work to avert a broader war, we have been clear that Israel has the right to defend itself against Hezbollah's attacks. Une solution diplomatique est possible. Ces derniers jours, nous avons travaillé avec nos partenaires américains à une plateforme de cessez-le-feu temporaire de 21 jours pour permettre les négociations. যুদ্ধবিরতির প্রস্তাব নিয়ে আগেই হুঁশিয়ারি দিয়েছে ইসরায়েল। জাতিসংঘে নিযুক্ত ইসরায়েলি প্রতিনিধি জানান কূটনীতি ব্যর্থ হলে লক্ষ্যে পৌঁছাতে যে কোনো উপায় অবলম্বন করবে তার সরকার। তবে পূর্ণমাত্রায় লেবাননে যুদ্ধ শুরু হলে তেহরান চুপ করে বসে থাকবে না বলে সতর্ক করেছেন ইরানি পররাষ্ট্রমন্ত্রী। Iran has already shown tremendous patience and restraint for the sake of regional peace and stability. Iran firmly upholds its inherent right to defend its vital interests. And finally, Iran will not remain indifferent in case of a full-scale war in Lebanon.
We have the means, we have the capabilities to achieve this goal. If diplomacy fails to return our residents to their homes, then we will use all means at our disposal in accordance with international law to achieve our aims. এদিকে লেবাননের সঙ্গে সংহতি প্রকাশ করে বুধবার রাতে স্পেনের রাজধানী মাদ্রিদের রাস্তায় নেমে আসেন হাজারো বাসিন্দা। এ সময় ফিলিস্তিন ও লেবাননের পতাকা গায়ে জড়িয়ে দ্রুত যুদ্ধবিরতি কার্যকরের দাবি জানান বিক্ষোভকারীরা। নাফি আরমান মনন, এখন বিশ্ব। এবারে খেলার খবর। টেস্ট ও টি-20 ক্রিকেট থেকে অবসরের ঘোষণা দিয়েছেন বাংলাদেশের অলরাউন্ডার সাকিব আল হাসান। বৃহস্পতিবার ভারতের কানপুরের সংবাদ সম্মেলনে এসে এই ঘোষণা দেন তিনি। এই মুহূর্তে মিরপুরের বিসিবি কার্যালয়ে আছেন সহকর্মী আরিফুল সাহাব। সবশেষ খবর জানতে সরাসরি আমরা যুক্ত হচ্ছি এই মুহূর্তে তার সঙ্গে। সাহাব, একটু জানাবেন যে হুট করে সাকিব আল হাসানের এরকম অবসরের সিদ্ধান্ত নেওয়ার পেছনে কারণ কি, তার ভক্ত ও সমর্থক যারা রয়েছেন তারা কি বলছেন, এবং বিসিবি বা এই সিদ্ধান্তটা আসলে কিভাবে দেখছে? ধন্যবাদ মিম। নিঃসন্দেহে দেশের ক্রিকেটের সবচেয়ে আকস্মিক এবং বড় খবর, সাকিব আল হাসান অবসর নিয়েছেন টি-20 এবং টেস্ট ক্রিকেট থেকে, এবং টি-20 ক্রিকেটটা তিনি আর ফার্দার খেলতেই যাচ্ছেন না। কেন, কিভাবে আসলে সাকিব আল হাসানের এই অবসরের সিদ্ধান্তটা আসলো, সেটার বেশ কিছু প্রশ্ন উঠছে জনমনে। ব্যাপারটা সেটা হচ্ছে যে বেশ কিছুদিন আগে থেকেই সাকিব আল হাসানের যেই চোখের ইনজুরিটা ছিল বা চোখের সমস্যা, এর পরবর্তীতে তিনি গত টেস্ট ম্যাচে কিন্তু ফিতা কামড়ে খেলেছেন টেস্ট ক্রিকেটটা, অর্থাৎ ব্যাটিং করতে কিন্তু তার বেশ সমস্যা হচ্ছিল। বোলিংটা মোটামুটি ভালো করলেও তিনি বেশ কিছুদিন ধরেই আসলে ব্যাটিং পারফরমেন্সে ভুগছিলেন, বিশেষ করে যদি গত টি-20 বিশ্বকাপের কথা বলি সেই সময়টা থেকেই সেটা নিয়ে বেশ কিছু সমালোচনা ছিল, পারফরমেন্সের অধারাবাহিকতা, যেটা আসলে ঠিক সাকিব সুলভ নয়। সাকিবকে দীর্ঘদিন বা অনেক দিন যাবৎ তিনি ব্যাটিংয়ে ফর্মহীনতায় ভুগছেন, এরকমটা আসলে কিন্তু খুব বেশি দেখা যেত না। এর পাশাপাশি যদি গত কিছুদিনের তার বোলিং পারফরমেন্সের কথাটা বলি, পাকিস্তানের সাথে টেস্ট ক্রিকেটে খুব একটা বেশি আলো ছড়াতে পারেননি। একইভাবে যদি গত টেস্ট যেটা চেন্নাইতে ভারতের সাথে হয়েছে সেই টেস্টেও কিন্তু আসলে তিনি খুব একটা ভালো পারফর্ম করতে পারেননি, যার ফলশ্রুতিতে বাংলাদেশের পারফরমেন্সে এটা একটা বড় ইম্প্যাক্ট ফেলেছে। এছাড়াও আরও কিছু ব্যাপার রয়েছে, সেটা হলো যে তিনি রাজনৈতিকভাবে কিন্তু এমপিতে ছিলেন এবং দেশের একটা পট পরিবর্তন হয়েছে। এর মাঝে তার নামে বেশ কিছু অভিযোগও উঠেছে। সেই সব অভিযোগ নিয়ে খেলার মাঠে সেটার আসলে প্রভাব পড়ছে কতটুকু, সেটা নিয়ে আসলে একটু মানসিক চাপেই ছিলেন সাকিব আল হাসান। খুব একটা মিডিয়াতে প্রকাশ না করলেও তিনি যে চাপে আছেন সেটা কিন্তু বেশ ভালোভাবেই বোঝা যাচ্ছিল। আজকে বিকেল 4টায় কিন্তু একটা বোর্ড পরিচালকদের বোর্ড সভা রয়েছে। সেই বোর্ড সভায় নিশ্চয়ই সাকিব আল হাসানের এই সভা নিয়ে বেশ কিছু আলোচনা হবে। তারপরেই আসলে বোর্ড আসলে এটা নিয়ে কি ভাবছে, বোর্ড পরিচালকরা কি ভাবছেন, সাকিবের বিষয়ে আসলে কি সিদ্ধান্ত হবে, সেই সিদ্ধান্তগুলো আমরা জানতে পারবো। টেস্ট ও টি-20 ক্রিকেট থেকে অবসরের ঘোষণা দিয়েছেন সাকিব আল হাসান। সে বিষয়ে বিস্তারিত জানাচ্ছিলেন সহকর্মী সাহাব। শেষ করছি এখন দুপুর। এখন টেলিভিশন ওয়েবসাইটে দেখতে ভিজিট করুন www.ekon.tv। এছাড়া ফেসবুকে দেখতে ভিজিট করুন facebook.com/tv.ekon এবং ইউটিউবে দেখতে ভিজিট করুন youtube.com/ekontv।